শুকিয়ে গেছে তের, এক গ্লাস পানি খাওয়া দরকার। তে ভাবছে তার বড়ই দুর্দিন এসে গেছে। তার আব্বুর ঘরে ঢুকে কেউ তাকে আঘাত করে যাচ্ছে, অথচ সে কিছুই বলতে পারছে না। তের কান্না পেল না, অসহায়দের কাঁদতে নেই। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিল। জঙ্কুকের সাথে জিদ করে বোরখাটার পরলই না, সাদা একটা সালোয়ার কামিজ পরলো। ওড়নাটা দিয়ে ভালোভাবে মাথা আর পুরোটা শরীর ঢেকে নিল। ফাইলটা হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। গলাটা ব্যথা করছে খুব, কণ্ঠনালীতে চাপ পড়েছে, মাথায় চাপ অনুভব হচ্ছে। তের এতটা কাছে গিয়ে তাকে স্পর্শ করার পর জঙ্কুক কিছুটা বেসামাল এদিক ওদিক তাকাচ্ছে, বড় বড় শ্বাস ফেলছে। কিন্তু তের আচরণ একেবারে নর্মাল। সে কি নর্মাল আছে নাকি নর্মাল হওয়ার ভান করছে বোঝা যাচ্ছে না। জঙ্কুককে পেছনে ফেলে তে গলির ভেতর দিয়ে অনেকটা দূর এগিয়ে গেল। জঙ্কুক তখন বড় বড় পা ফেলে তের সামনে গিয়ে দাঁড়ালো। পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে। তে রাস্তাঘাটে মার খাস না আমার হাতের। তে হাসে। রাস্তাঘাটে দেহ ব্যবসায়ী হিসেবে কত খ্যাতি অর্জন করেছি আপনার হিসাব আছে? দেখেছেন, দরজা জানলা সমস্ত কিছুর ফাঁকে জোড়া জোড়া চোখ আমাকে দেখতে ব্যস্ত। মার খেলেই কি, গাড়িতে যেয়ে বসো, হেঁটেই যাবো আমরা। রাস্তাঘাটে ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? তে শোনে না জঙ্কুকের কথা। হেঁটেই যাচ্ছিল। যতদূর হেঁটে যাচ্ছিল লোকেরা কেউ কেউ নিজেদের পায়ে থুতু ফেলছিল, কেউ কেউ আবার নিজেদের মধ্যেই কথা বলছিল। নষ্টামি করে দেখো, স্বামী নিয়ে রাস্তা দিয়ে ড্যাং ড্যাং করে হেঁটে বেড়ানো হচ্ছে, আর এই জঙ্কুক ছেঁড়াটা এত শয়তান খাটাস ছেলে। বিভিন্ন ধরনের কথা বলছিল। আজকে আর শুধুমাত্র তেকে শুনতে হয়নি, শুনতে হয়েছে জঙ্কুককেও। জঙ্কুকের হাত পা শিরশির করছিল। বেশ কয়েকবার অনিয়ন্ত্রণে চলে গিয়েও আবার নিজেকে সামলে নিয়েছে জঙ্কুক। রাস্তার মোড়ের উপর তারা দুজন দর্শনীয় বস্তু হলো সবার কাছে। লোকেরা গাড়ি থামিয়ে তাদেরকে দেখার সুযোগ হাতছাড়া করছে না, করা উচিত না। কয়দিন আগে জয়ামির জঙ্কুক নষ্টামি করে ধরা পড়ে একটা মেয়েকে বিয়ে করেছে। মেয়েটাকে একবার হলেও দেখা দরকার। জঙ্কুকের ইচ্ছা করছিল তেকে জবাই করে ফেলতে। তার মনে হলো এই পরিস্থিতিতেই তাকে ফেলার জন্য তে হেঁটে এসেছে। তে একটা রিক্সা ডেকে বলল, ভার্সিটির গেটে নামিয়ে দেবেন? জঙ্কুক সঙ্গে সঙ্গে লাফ দিয়ে রিক্সায় উঠে বসলো। থানার দিকে রিক্সাটা ঘোরান মামা। তে তাকালো জঙ্কুকের দিকে। জঙ্কুক বলল, তোমার পরীক্ষা দুপুর 2টাতেই। তে বুঝতে পারলো মোস্তাফিজকে তাড়ানোর জন্যই মিথ্যা বলেছে জঙ্কুক। রাত 1টার দিকে দাবার কোট নিয়ে বসেছে জঙ্কুক। অনেকক্ষণ দাবার কোটের দিকে তাকিয়েছিল। এলোমেলো করে দিতে ইচ্ছা করলো সমস্ত গুটিগুলোকে। এলোমেলো করেও দিল। তারপর আবারও গুটিগুলোকে সাজিয়ে একা একাই একটা দিয়ে একটাকে ধাক্কা মেরে ফেলে দিতে শুরু করলো। ঠিক তখন ইউনু এসে বসলো পাশে। জঙ্কুক তার দিকে না তাকিয়েই হেসে বলল, বউ রেখে আমার কাছে আসছো রাত দুপুরে? মতলব তো ভালো ঠেকছে না ভাই। ইউনু কোষে একটা ঘুষি মারল জঙ্কুকের বাহুতে। দাবার গুটিগুলো সাজাতে সাজাতে হঠাৎই সুর বদলে বলল, সব সহ্য করতে পারি বদনামি ছাড়া, সেটাও কানে আসছে তোর জন্য। তোকে কি করা যায় তুই বল। কোথায় শুনলে বদনামি? তোর বউতে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে 10 গ্রামে। জঙ্কুক কপাল কুঁচকালো। আজ সে নিজে তা প্রত্যক্ষ করেছে। সেটা চেপে গিয়ে বলল, কোন খানকির চ্যাংড়া কি বলে বেড়াচ্ছে ভাই? ওই বাড়িতে আছে, লোকে কথা শোনাচ্ছে। এই বাড়িতে আসলে তো আর কোনো শুয়োরের বাচ্চার সাহস হবে না আমার বউকে কথা শোনানোর। সামনের শুক্রবারে তুলে নিয়ে আসবো, তারপর দেখবো কোন সমুদ্রের চ্যাংড়ার পেছন চুলকায়। শিওর? হ ভাই, আমিও দেখতে চাই কোন ওদের জয়ামির জঙ্কুকের বউকে কথা শোনানোর হিম্মত হয়। আমি জাস্ট এটা দেখার জন্য হলেও তুলে আনবো। ওই বাড়িতে চিংড়িশালি পড়ে আছে, কথা তো শুনবেই। এটা তো আর আমার দোষ না। কিন্তু সমস্যা হচ্ছে লোকজন খুব উড়াউড়ি করতেছে। আচ্ছা, আমি কি মরে গেছি? ওরা আজকাল পাত্তা দিচ্ছে না, যা নয় তা করে বেড়াচ্ছে, যা নয় তা করে বেড়াচ্ছে। আর আমি সহ্য করছি, ঠিক করতেছি। লোকে দামই দিচ্ছে না আজকাল। মার্জিয়ার শরীরে 3 দিন গর্ভাবস্থার লক্ষণ প্রকাশ পাচ্ছে। শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে ঘন ঘন। ডক্টর দেখিয়ে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। রাস্তার মোড়ে রিক্সা থেকে নামিয়ে দেওয়ার পর হাঁটতে হাঁটতে মার্জিয়া আনমনেই বলে উঠল, বোরকা ছাড়া তোমাকে দেখতে একটু ভালো লাগে না তে? জয়ামির জঙ্কুক কি বলে জানেন? আমাকে খুব ভালো লাগে যখন কারো আমাকে ভালো লাগে না। কথাটার মর্ম আছে, তাই না? তোমারও কি তাই তে? মানে আমার এখন তোমাকে দেখতে ভালো লাগছে না, এটা কি তোমার ভালো লাগতেছে? চরিত্রহীনদের বোরকা পরতে হয় না ভাবি, মার্জিয়া গম্ভীর সুরে বলল। তা
তাহলে ওই লোকের কথাটা বলবা না আমার সামনে। হতে পারে তোমার স্বামী, কিন্তু আমার পছন্দ না। আমার শ্বশুর একটা কথা বলতো, গুয়ের এপিটোপিট সমান, তা খোঁচাতে গেলে নিজেই নাপাক হবে। ছিটে গিয়ে গায়ে লাগবে, তাতে শরীর নোংরা হবে। এতে গুয়ের কি কোনো ক্ষতি হবে? হবে না। তুমি কি করতে চাচ্ছ বলো তো? তোমার কিছুই বুঝতে পারছি না আমি। কিছুই করতে চাচ্ছি না ভাবি। কিছু না করতে চাওয়াটা এখন সবচেয়ে বড় চাওয়ার বিষয় আমার। মার্জিয়া ক্যাটক্যাট করে উঠল। আবার শুরু করছো? বলছি না তোমার এই সমস্ত হেয়ালি কথা শুনলে রাগ হয় আমার। সহজ সরল ভাবে কথা বলবে আমার সাথে। কঠিন কথার কি আছে ভাবি? আপনাদের সমস্যা আমার বোরকা না পরা নিয়ে। আম্মা এর জন্য আমার সাথে কথা বলছে না। মার্জিয়া তের দিকেই তাকিয়ে হাঁটছিল। তে সাবধান করে বলল, সামনে তাকিয়ে হাঁটুন ভাবি, হোঁচট খাবেন। আর কয়েক কদম হাঁটলে বাড়ির গলিটা সামনে আসবে। রাস্তায় লোক নেই। ওদের পার করে একটা গাড়ি গিয়ে সামনে দাঁড়ালো। ওরা দুজন গাড়িটা হেঁটে পার করতেই যাবে, ঠিক তখনই পেছন দিক দিয়ে একটা ডাক আসলো। শোনো। তের বুকটা ধুক করে উঠল। প্রখর মস্তিষ্কে কণ্ঠস্বরটা চাপ ফেললো। এই কণ্ঠস্বর তের চেনা। ফিরে তাকালো। হুডির টুপি মাথায় কায়ের। মার্জিয়া জানতে চায়, কি এটাতে? তুমি চেনো? জাঙ্কুকের বড় ভাই নাকি? তে জবাব না দিয়ে ভাবির হাত খানা চেপে ধরলো। পলাশ এগিয়ে আসলো। ঠোঁটে তার সেই স্থায়ী হাসি। ভালো আছো তে? তের শরীরটা ঘেমে উঠছে। কথা বলতে পারছে না। কাই আবারও হাসলো। বলল, তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম। সেই কবে থানা থেকে আসলাম, এরপর তো আর খোঁজ নাই। অন্য সব লোকেদের তো বউ বাচ্চা সহ চলে যায়, তোমাদের তো কিছুই করলাম না তেমন। আগের সব ঋণকারীদের সাথে তো নাইনসাফি হয়ে যাবে। দেখা যাবে ওরা অভিযোগ করে তুলবে, ওদের সাথে যা করেছি তোমার সাথে হয়নি কেন। ঠিক বলছি না? তে আরো শক্ত করে মার্জিয়ার হাতটা চেপে ধরলো। অসহ্য লাগছে তার। কিছুটা চাপা সরে কাপা কাপা কণ্ঠে বলল, হ্যাঁ ঠিক ঠিক বলেছেন। আমাদেরকে এতটা সুযোগ দিয়ে ঠিক করেননি। ওরাও ঋণী, আমরাও ঋণী। ওরা যদি এত কিছু হারায়, এত অত্যাচারিত হয়, আমার কেন না? কাই কিছুক্ষণ চেয়ে থেকে বলল, চলো গাড়িতে ওঠো, একসাথে যাই। এটাই কাই ওরফে পলাশ আসগর। মূর্খা বদমেজাজি মার্জিয়া একদম মিনিয়ে গেল। ভয়ার্থক চোখে তের দিকে তাকিয়ে রইল। কাই তাদের বাড়ি যেতে চাচ্ছে, কিন্তু তাকে বাড়ি নেওয়া অসম্ভব। তে নিজে নিজেকে একটু সাহস দিল। ভাবির চোখের দিকে তাকিয়ে আশ্বস্ত করলো, কিচ্ছু হবে না। ভাবি, আপনি বাড়িতে যান, কিছু হবে না আমার। আম্মাকে বলবেন ওষুধ কিনতে গিয়েছি, আপনার অসুস্থতা বোধ হচ্ছিল তাই বাড়িতে ফিরেছেন। আমি একটু পরে চলে আসবো ইনশাল্লাহ। মার্জিয়া যেতে যেতে পেছনে তাকালো বারবার। কাই থেকে বলল, তুমি অনেক বুদ্ধিমতী। জোর করতে হলো না, বলার আগেই বুঝে ফেলেছো। আচ্ছা আজ তোমার বাড়িতে গেলাম না, গাড়িতে ওঠো, অন্য কোথাও গিয়ে বসি, কথা আছে। গাড়িতে ওঠাটা রিস্ক। একা একটা মেয়ে, তাও কায়ের মতো সন্ত্রাসীর সাথে, কোথায় না কোথায় নিয়ে যায়। তাই তে বলল, না হেঁটেই চলুন যেখানে যাবেন। কাই ভুরু কুচকে দু ঠোঁট বাঁকিয়ে হাসে। তের ভেতরে ধুকধুক করছে। মস্তিষ্ক এখনো সেই আতঙ্ক ভুলতে পারেনি। কাই থেকে একটা কফি শপে নিয়ে গেল। বেশ লাক্সারিয়াস কফি শপ। ভেতরটার আলোকসজ্জা ডার্ক। কাইকে দেখেই ম্যানেজার উঠে এসে সালাম দিল। তে বুঝতে পারলো কফি শপের মালিক কাই নিজে। এবার একটু ভয় হলো তের। ভেবেছে পাবলিক প্লেসে কথা বললে অত একটা সমস্যা হবে না। তাছাড়া সে এখন বিবাহিত। তার বরটাও বড় একটা মাস্তান। হঠাৎ করেই তে নিজের ভাবনার উপরে অবাক হয়ে তাচ্ছিল্যের হাসি দিল। জংকুক, ওই মাস্তান সন্ত্রাসী লোকটা কি তার সাহসের কারণ হয়ে দাঁড়াচ্ছে? এটাও সম্ভব। বাড়িতে গিয়ে মা আর ভাবিকে আতঙ্কিত করতে চায়নি সে, তাই নিজেই তো জিম্মি হয়ে কায়ের সাথে এসেছে। তবে কফি শপটার মালিক যে কাই হবে সেটাতে আশা করেনি। ঘুরে ফিরে আবারও কায়ের আস্তানাতেই ঢুকলো। তবে আজকে আর সেই দিনের মতো ভয় লাগছে না তের। ভয়ের তো কোনো কারণ নেই। জীবনে ভয়ঙ্কর ঘটনা তো তার কম ঘটেনি। পুরোটা কফি শপ ফাঁকা, শুধুমাত্র তারা দুজনই আছে। সামনাসামনি একটা টেবিলে বসলো দুজন। তে তাকিয়ে আছে টেবিলের উপর। কাই বলল, ভয় পাচ্ছ? তে উপর নিচ মাথা নাড়িয়ে বলল, পাচ্ছি। কাই হো হো করে হেসে উঠল। প্রয়োজন নেই। পাবলিক প্লেসে দুষ্টুমি করার ক্লাস পের হয়ে এসেছি বহুদিন আগে। ছোট বয়সে ওসব করতাম। ওই যেটাকে লোকেরা বলে বখাটেপনা। পাবলিক প্লেসে খেলা দেখানোটা প্রাথমিক ছাত্রদের কাজ। আমি হাই স্কুলের মাস্টার। আপনার টাকাটা 2 দিনের মধ্যেই দিয়ে দেব। আপনি ছাড়াও আমাদের আরো পাওনাদার আছে। জমিটা বিক্রি করতে হবে। জমি নিয়ে কিছু সমস্যা রয়েছে, সেখানে মীমাংসা হচ্ছে না, বিধায় দেরি হচ্ছে। এর মাঝে আব্বু ইন্তেকাল করলো।
আমি আপনার কাছে 2টা দিন সময় চাচ্ছি, এবার সময় আমি নিচ্ছি। তোমার আব্বা মারা গেছে? ইন্নালিল্লাহ। কাই দুঃখিত হওয়ার নাটক করলো। তে শরীরটাকে বেশ কিছুক্ষণ চোখ দিয়ে গিলে নিল, তারপরে হাসিটা প্রসারিত করে বলল, সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি, তোমার শরীর থেকে আসছে বোধহয়। তে তাকালো। আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। হো হো করে হেসে উঠল কাই। গরু মরলে শকুন খোঁজ পায় কিভাবে? গরু মরার আগে কি সুগন্ধি মেখে মরে? মেয়েদের শরীরে নিজস্ব একটা ঘ্রাণ আছে, তার তুলনা বিশেষ কোনো পারফিউমের সাথে হয় না। তে শরীরটা একটা ছাকি দিয়ে উঠল। জীবন তাকে কোন পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। কাই ততক্ষণে উঠে এসে তের দিকে ঝুঁকে আসে। চোখের পলকেই তে ভয়ঙ্কর একটা কাজ করে বসে। টেবিলের উপরে থাকা ফুলদানিটা হাতে নিয়ে কাঠের চারে একটা বাড়ি মেরে 3টা টুকরো করে ফেলে। হাতে থাকা ফুলদানির ভাঙা অংশটুকু কায়ের গলাতে চেপে ধরে দাঁত কটমট করে বলে, ভুললে চলবে? সেদিন কোনো রকমে আপনার ডেরায় ছিলাম, আজ পাবলিক প্লেসে আছি, জবাই করে রেখে দেবো একদম। তারপর মরার পর যা করার করবেন আমার সাথে। ওই জয় আমির জঙ্কুক আর আপনি দুজনেই কোনটা, তবে দুজনের মধ্যে অনেক পার্থক্য। জঙ্কুক বেঁচে থাকা নিয়ে খুব বিরক্ত, মৃত্যুকে বোধহয় ভয় পায় না, কিন্তু আপনি মৃত্যুকে ভয় পান। তে কাচের টুকরাটা ফেলে দেয় ছুঁড়ে। ফ্লোরে পড়ে খণ্ড খণ্ড হয়ে গেল সেটা। তে আবারও চেয়ারে বসে পড়ে। কাই 2 কদম পিছিয়ে যায়। টেবিলের ওপর থেকে টিস্যু নিয়ে গলায় রক্তটুকু মুছে বিকৃত করে চেহারাটা। তারপর রেস্তোরাঁ কাঁপিয়ে জোরে জোরে হেসে উঠে অট্টহাসিতে। বাচ্চাদের মতো করে তাকিয়ে বলে, মাইন্ড ব্লোয়িং। তারপর হাসতে হাসতে ধপ করে চেয়ারে বসে। তের দিকে তাকিয়ে বলে, আমি ভাবছিলাম, আমি সত্যি খুব হয়রানি হয়েছিলাম, জঙ্কুক কাত হয়েছে কিসে? তুমি জানো, মানুষ যেভাবে ঠোঁটের সিগারেট কেড়ে নেয়, ও সেভাবে মেয়ে ভাগাভাগি করে আমার সাথে। আর ও তোমাকে বাঁচিয়ে নিয়ে গেল সেদিন আমার সাথে ঝামেলা করে, অথচ ও আমাকে চেনে। আর তুমি সেদিন যেভাবে কাঁদছিলে, ছ্যাঃ, আর 5টা মেয়ের মতোই লাগছিল। তে স্থির দৃষ্টিতে কায়ের দিকে তাকিয়ে আছে। কাই নিজেও স্থির দৃষ্টিতে তের চোখের দিকে তাকিয়ে আছে। মেয়ে ভাগাভাগি করার ব্যাপারটা তের মস্তিষ্কে একটা নাড়া দিল। দীর্ঘস্থায়ী হলো না। গুন্ডা মাস্তান সন্ত্রাস সম্পর্কে জনগণের ধারণা তো একই, তারা সমস্ত খারাপ কাজই করে। কাই মনে মনে হাসে। জঙ্কুক তার সাথে শুধু ড্রিঙ্কসের গ্লাস আর সিগারেটই শেয়ার করে, আর কিচ্ছু না। কিন্তু তে একটু আগে দুজনের সম্পর্কে 2 রকম ধারণা প্রকাশ করেছে, তাই কাই ইচ্ছা করে মেয়ে ঘটিত ব্যাপারটা মিথ্যা কথা বলল। মাগার এরপর একটা চরম থুতু সোজা জঙ্কুকের মুখে। আমি খুব অবাক হয়েছিলাম জানো, আমার বউকেও বলেছি তোমার কথা। চট করে কথা থামিয়ে দিল কাই। কিছুক্ষণ চুপ করে চেয়ে থেকে কিছু একটা মনে পড়ল তার। টেবিলের ওপর থেকে হাই কমিশন ব্র্যান্ডের একটা হুইস্কির বোতলের মুখা খুলে কটকট করে গিলল কাই। তোমাকে সেদিন একদম সাধারণ লেগেছিল। শিট, হতাশ আমি নিজের ভাবনায়। জঙ্কুক যেমনই হোক, ও রুচি ভালো, এটা আমি জানতাম। বড় বংশের ছেলে তো, আজ প্রমাণ হয়ে গেল আবারও মদের বোতলটা মুখে নিয়ে কটকট করে গিলল কাই। বলল, বারবার ভালো লেগে যাচ্ছে তোমাকে। আমার বউ না থাকলে একটা চান্স নিতাম। তোমাদেরকে এক রাতে ছেড়ে দেওয়া যায় না, বুঝলে? রেখে দেওয়ার মতো তুমি, কিন্তু আমার বউকে আমি খুব ভালোবাসি। তাই আসলেই বোঝা যাচ্ছে কতটা ভালোবাসেন আপনি আপনার স্ত্রীকে। ওয়েটার এসে 1 কাপ কফি দিয়ে গেল। কাই বলল, তোমার কাছে ভালোবাসা মানে কি? বুঝি না। কাই মদের বোতলটা হাতে নিয়ে ডকডক করে গিলতে গিলতে উঠে দাঁড়ালো। কফি শপের গেটের দিকে হাঁটতে হাঁটতে ম্যানেজারকে উদ্দেশ্য করে বলল, ম্যানেজার, জয়ামির জঙ্কুকের ওয়াইফ কফি না খেয়ে যেন কফি শপ থেকে না বের হয়। বিকেলে ছাদের ওপর পাশের বাড়ির ছেলে ঘুড়ি উড়াচ্ছিল। তখন জঙ্কুক কবুতরকে দানা খাওয়াচ্ছিল। তখন ঘুড়িটা উড়ে এসে জঙ্কুকের ছাদের উপর পড়ে। জঙ্কুক পুচকে ছেলেটাকে ঘুড়িটা তো ফেরত দিল না, উল্টো লাটাইটা কেড়ে নিয়ে এসে নিজে ওড়াতে শুরু করলো। সাদা ধবধবা পাঞ্জাবি পরনে, বুকটা উদাম, গলায় লাল গামছা ঝুলছে, পায়ে কালো চামড়ার বেল্ট ঝুলা ফ্ল্যাট স্যান্ডেল। এটা একটা অসংগতি, তার উপর আবার চামড়ার স্যান্ডেলের বেল্ট খোলা। দুর্দান্ত ঘুড়ি উড়ছে। পুচকে ছেলেটা পাশে দাঁড়িয়ে কাঁদছে, তবে জঙ্কুকের ভয়ে জোরে শব্দ করে কাঁদতে পারছে না। জঙ্কুক কঠিন কণ্ঠে তাকে ধমক দিয়ে বলেছে, কান্নার সাউন্ড হলে একেবারে তা দিয়ে 1 কোপ দিয়ে শূন্যতে খাতনা করে দেবে। পুচকেটা এমন ভয়ঙ্কর রিস্ক নেয়নি। সে নিঃশব্দে কাঁদছে আর তাকিয়ে দেখছে জঙ্কুক কিভাবে তার ঘুড়িটাকে হানাদার বাহিনীর মতো দখল করে উড়াচ্ছে। জঙ্কুক জিজ্ঞাসা করলো, তোর ঘড়ির দাম কত রে? কাগজ কিনে
বানাইছি, তুমি আমার ঘুড়ি দাও। তোতলা শালা, কাগজ তো আর তোর রূপ দেখা দেয় নাই দোকানদার। যেই ফটকা মার্কা সুরত তোর, কাগজের দাম কত? হ্যাঁ, 6 টাকা। তোর বোন আছে? বিয়ে হয়ে গেছে। শিট, আমি খারাপ হলেও লোক ভালো, ভাবলাম তোর বোনকে চালানোর বিনিময়ে ঘুড়িটা ফেরত দিয়ে দেব। সেই করে পালি, মানুষের এঠো জিনিসে মুখ দেই না আমি। বিয়ে দিবি ভালো কথা, কয়টা দিন পরে দিলেই তো ঘুড়িটা এখন ফেরত দিয়ে দিতাম শালা। আমার ঘুড়ি দাও। ওয়েট, এই শালা তোতলা, আমি তোরে জিগাইছি তোর বোন আছে কিনা, তুই বিয়ে হয়ে গেছে কইছস কেন? বিয়ের প্রস্তাব দিছি আমি, তুলে একটা আছাড় মারবো। বোকাম নিচে থেকে চেঁচিয়ে ডাকে, ভাই নামেন, মিষ্টি নিয়ে আইছি। তো কি করব, নাচবো একচোট, আইতাছি দাঁড়া। ঘুড়ি সুতো লাটায় পেঁচাতে পেঁচাতে ছেলেটার দিকে ছুড়ে দিয়ে বলে, তোতলা শালা, ধর তোর ঘুড়ি। শ্বশুর বাড়িতে যাচ্ছি, তোর এই বিশ্রী কান্নার শব্দের অভিশাপ সাথে নিয়ে গেলে দেখা যাবে রাস্তাতে গাড়ি উল্টে মরে যাব। শ্বশুর বাড়িতে তো যাওয়া হইবই না, জীবনে বাসন না কইরা ম্যারিড ব্যাচেলার অবস্থাতেই মরা লাগবো। বাসন না করে মরা ঠিক না। তেদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে চঙ্কক বোগামকে জিজ্ঞাসা করে, জামাই জামাই লাগছে আমায়? বোগাম মুচকি হাসে। রাবেয়া বেগম দরজা খুলতেই সালাম দেয় চঙ্কক। আসসালামু আলাইকুম, ভালো আছেন আন্টি? জোতা পরেই ঘরের ভেতরে ঢুকে চঙ্কক। রাবেয়া কথা বলে না, তার মুখে কাল বৈশাখীর মেঘ জমেছে। চঙ্কক তার হাতের মিষ্টির প্যাকেটগুলো রাবেয়ার হাতে না দিয়ে নিচে থেকে টেবিলের উপরে রাখে। কমপক্ষে 5-7 কিলো মিষ্টি। পেছনে ফিরে ঠোঁট কামড়ে হাসে। সবাই স্বার্থপর, দেখছেন? স্বার্থের কাছে স্নেহ, আদর, সরলতা সহ সব বদলে যায় জীবনও। এর আগের বার এসেছিলাম, আপনি আপনাকে আম্মা ডাকতে বলেছিলেন, কারণ আমি এতিম, খুব মায়া হয়েছিল আপনার। এর মাঝে আপনাদের কিছু ক্ষতি করেছি, আজ জবাবই দিচ্ছেন না। সুযোগ হলে জোতা তুলতেন আমার মুখে, অথচ আজও আমি কিন্তু সেই এতিমই আছি। নাকি বাপ মা বেজে উঠেছে আমার? এমন কেউ নেই দুনিয়াতে যে নিঃস্বার্থে ভালোবাসে। এর জন্যই তো মানুষকে ভালো লাগে, তারা সচেতন, খুব বোকা না। আপনাকেও ভালো লাগছে। বিকৃত মস্তিষ্ক জঙ্কুকের, তার যুক্তি ও ধারণা মানুষ সমাজের তুলে ধরার উপযোগী নয়। যার কাছে পাপকে পাপী মনে হয় না, সে পাপ ও পাপের ঊর্ধ্বে। আশেপাশে তাকিয়ে বলে, অন্তিম কোথায়? রাবেয়া কথা বলে না। ওনাকে দেখে যতটা নিরুপায় লাগছিল তার থেকেও বেশি দৃশ্যমান চোখের তারায় জঙ্কুকের জন্য ঘৃণা। জঙ্কুক ক্লান্ত ভঙ্গিতে 2 হাত মাথার উপর তুলে শরীর বাঁকায়। আচ্ছা, আপনি ওকে জানিয়ে দেবেন। আমাকে আবার খুব ঘেন্না ঠেন্না করে নিশ্চয়ই। আমি আবার আমার হেটার্সদের সামনে বেশি ঘুরঘুর করি, তখন মানুষ কটমটায়, কিন্তু সাহস জোগাতে পারে না কিছু বলার। তখন নিজেকে খুব শক্তিশালী অনুভব করি। তখন আবার একবার বুঝি আমি শক্তিশালী। ভালো না ব্যাপারটা? কথাটি বলে অসভ্যদের মতো অল্প হেসে সিরিয়াস হলো চঙ্কুক। কাহিনী হচ্ছে, আমাদের বাড়ির বউয়েরা বেশি দিন বাবার বাড়ি থাকে না। শুক্রবার থেকে তুলে নিতে আসবো। এখানে তেমন কিছুই করতে হবে না, খুব বেশি লোক আসবে না বরযাত্রীতে, 20-25 জনের মতো হবে। আপনাদের কোনো ঝামেলা করতে হবে না। বৃহস্পতিবার বাজার পাঠিয়ে দেব, সকালে বাবুর্চি চলে আসবে, টুংটাং সাহায্য করলেই ওরা বাকিটা করে নেবে। রাবেয়ার চোখে পানি, মুখে বিরক্ত ভাব স্পষ্ট। সে ভেতরের রুমে চলে গেল। জঙ্কুক তে রুমের ভেতরে ঢুকে দাঁড়ালো। কায়ের সাথে দেখা করে ফিরে এক গাদা কাপড় ভাঁজ করতে বসেছে তে। দরজার দিকে পিঠ করে বসা তের। জঙ্কুক দেখে দেখে হা করে নিঃশ্বাস ছাড়ে, শুকনো ঢোক গিলে। জঙ্কুকের নিয়ন্ত্রণহীন চোখ দুটো পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে তেকে। ঠোঁট কামড়ে সামান্য হাসে, মোহনীয় কণ্ঠে তেকে ডাকে, ঘরওয়ালি কি করছো সোনা? তে পেছনে তাকায়, তবে একটু চমকায় না। নির্বাক নিলুপ্ত চাহনি। তারপর মুখ সামনের দিকে ফিরিয়ে নিজের কাজে মনোযোগ দেয়। জঙ্কুক হেলে দুলে গিয়ে বারান্দায় দাঁড়ায়। আমার মুখে ডাকটা শুনতে কেমন লাগে তে? তে জবাব দেয় না। সারাটা দিন তো একটা ফোনও করো না, স্বামীর খবর নিতে হয় না নাকি? তে তারপরও কথা বলে না। জঙ্কুক গলা উঁচিয়ে বলে, সেদিন ঠোকার সময় তো খেয়াল করিনি। এই সামনের পড়ে থাকা জমিগুলো কি তোমার বাপের নাকি? হলে তো অন্তত পক্ষে দত্তকটা ভালো পাবো, তোমাকে বিয়ে করার কিছু তো বেনিফিট পাবো। ফোনটা বেজে ওঠে জঙ্কুকের। নাক মুখ কুচকে ফোনটা রিসিভ করে বলে, কোয়া সমুন্দির পোলা, তোর বউ মরার সংবাদটা দিলে একটা ললিপপ খাওয়াবো। রাহাত মিনমিন করে বলে, ভাই আমি তো বিয়েই করি নাই, কিন্তু আপনার বউ ভাবিজানকে নিয়ে কিছু বলার জন্যই ফোন করছি।
জঙ্কুক জবাব দিল না, দুবার শেষ বাজালো। আপনি কি গেছেন শ্বশুর বাড়িতে? ভাবির বাসায় পৌঁছাইছেন? জঙ্কুক আবারও শেষ বাজায়। জঙ্কুক ফোন কানে করেই 2 মিনিট দাঁড়িয়ে থাকে। তার মনে হচ্ছিল তার কানে যেন কেউই গরম সীসা ঢেলে দিচ্ছে। জঙ্কুক চুপচাপ কলটা কেটে দিল। রুমে এসে তের বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল জোতা পরা অবস্থাতেই। পাশে বসেই তে মনোযোগ দিয়ে কাপড় ভাঁজ করছে। জঙ্কুক চোখ বুজে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলে? ভাবিকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। আর কোথাও যাওনি? কায়ের সাথে কফি শপে গিয়েছিলাম। জঙ্কুক চোখ বুজে নিঃশব্দে হাসে। হাসি মুখে বলে, কেন? সেদিন তোমায় মারা খাওয়া থেকে বাঁচিয়েছিলাম বলে বেঁচে থাকতে ইচ্ছা করছে না? দড়ি ছিঁড়ে মারা খেতে গিয়েছিলে? নাকি কাই যা করতে গিয়েও ছেড়ে দিয়েছিল সেদিন, তা বাকিটুকু উপভোগ করতে গিয়েছিলে? এমন একটা অতিষ্ঠ নোংরা কথায়ও বিশেষ কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হলো না তের মাঝে। যেন সে অতি স্বাভাবিক কিছু শুনেছে মাত্র। অল্প হাসলো। সবার চরিত্র তো আপনার মতো ময়লা দুর্গন্ধ জড়ানো না। আপনি আর আমার তুলনা হয়? আপনি হচ্ছেন নর্দমায় জন্মানো পতঙ্গ। আমি মনে হয় অত খারাপ না, ঠিক না? জঙ্কুক সম্মতি জানায়, ঠিক। তবে একদিনেই আমাকে পড়ে ফেলেছ, একদিনে গড়িনি নিজেকে, অথচ তুমি আয়ত্তে খুব দ্রুত করে ফেলেছ। নট ফেয়ার ঘরওয়ালি। কথাটি বলেই তের হাত ধরে এক টান মেরে বিছানায় ফেলে দেয় জঙ্কুক। থেকে আশ্চর্য হওয়ার মতো সময়টুকু দেয় না। পাল্টি খেয়ে তে শরীরের উপরে নিজের সমস্ত ভর ছেড়ে দেয়। তে 2 হাত দিয়ে জঙ্কুকের বুকে ধাক্কা মেরে সরাতে চায়, কিন্তু জঙ্কুক 1 হাত দিয়ে তের 2 হাত মাথার উপরে পিন করে। নিজের শরীর দিয়ে তের শরীরটা বিছানার সাথে চেপে ধরে তের মুখের কাছে মুখ নিয়ে দাঁত চিবোতে চিবোতে বলে, শরীরে নাকি অনেক সুগন্ধ, যেই সুগন্ধে পরপুরুষ মাতাল হচ্ছে, আর আমি শালি তোর ভাতাল লাগি এখন পর্যন্ত সুঘ্রাণ পাইলামই না। তের মুখভঙ্গি বোঝা যাচ্ছে না সে কি ক্ষেপে যাচ্ছে না ভয় পাচ্ছে। তে জোরে জোরে শ্বাস নিচ্ছিল। জঙ্কুকের শরীরের সাথে শরীরটা চেপে আছে বিথায় জঙ্কুক তা ভালোই অনুভব করছে তের বুকের ওঠানামা। জঙ্কুক অস্থির হয়, তের মুখের দিকে তাকিয়ে বলে, এমন ছটফট করিস না ঘরওয়ালি, আমি কিন্তু কিছু করি নাই এখনো, তবে করতে ইচ্ছা করে। জঙ্কুকের কথা তের সহ্য হচ্ছে না। সে 2 চোখ বন্ধ করে নেয়। তে কথা বলছে না। এই কথা না বলাতে জঙ্কুক বিরক্ত হয়। জঙ্কুকের মস্তিষ্কে কি চলছে কে জানে। তের বুকের ডান পাশে শক্ত হাতের থাবা বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গে তে আর্তনাদ করে চোখ খুলে। জঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে তের নরম বুকের হাতের চাপ আরো তীব্র করে। তের চোখে পানি টলটল করছে, কিন্তু সে কোনো শব্দ করছে না। বাড়িতে তার মা ভাবি আছে, কি বলবে সে? জঙ্কুক ওই একই অবস্থাতে থেকে তের মুখের কাছে মুখটা আরো এগিয়ে নিয়ে যায়। ফিসফিস করে বলে, আমার বউয়ের সুঘ্রাণ শুধু আমি নেব। এই জঙ্কুক ছাড়া আর কোনো পুরুষ যেন তোর সুঘ্রাণ না নিতে পারে শালি। এটাই শেষবার বলছি। আর কোনো পরপুরুষের কাছে যাওয়া তো তোরের কথা ভাবার কথা ভাবলেও একেবারে মাটিতে পুঁতে ফেলবো। এই মুহূর্তে জঙ্কুককে তের কাছে অনেক হিংস্র মনে হচ্ছে। তে আবারও চোখ বন্ধ করে ফেলে। তের শরীর কাঁপছে। জঙ্কুক বুঝতে পারছে তে তাকে ভয় পাচ্ছে। জঙ্কুক নিজেকে স্বাভাবিক করে তের বুক থেকে হাতটা সরিয়ে নেয়। হঠাৎ করেই জঙ্কুক একটু হাসে। মাথা নিচু করে তের গলাতে মুখটা ডুবিয়ে দেয়। ঘন ঘন 2টা নিঃশ্বাস নিয়ে তের শরীরের ঘ্রাণ নেয়। তারপর ফিসফিস করে বলে, এত নরম কেন? উফ, ইচ্ছা করছে আর একবার ধরতে। ধরি?